হ্যালো স্টুডেন্ট, গ্যাসের আচরণের 4 নম্বর পার্ট, যে 4 নম্বর লেকচার নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। কারণ আগের লেকচারে আমি বলেছি কি, যে চার্লসের সূত্র নিয়ে যত রকম আলোচনা ছিল সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। কি না, চার্লসের সূত্রের বিবৃতি, চার্লসের সূত্রের ব্যাখ্যা, চার্লসের সূত্রের ধ্রুবক কী কী আছে, তাদের গ্রাফ কীরকম হবে, গাণিতিক সমস্যা কীরকম হবে, সবই কিন্তু আলোচনা হয়েছে। এখন আমরা যেটা করব, যে চার্লসের সূত্রের সাহায্য থেকে বা চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। চার্লসের সূত্র থেকে পরম শূন্যের ধারণা। তাহলে 1 নম্বর পয়েন্ট আজকে আমি যেটা আলোচনা করছি, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। পরম শূন্য উষ্ণতার ধারণা কী করে পাবো? ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র জিনিসটা আমরা কিন্তু জেনে গেছি। সেইখান থেকে আমরা কিন্তু পরম শূন্য উষ্ণতা, যেটা আমরা বলেছিলাম -283°C উষ্ণতা, সেটা কিন্তু পরম শূন্য উষ্ণতায়। ঠিক আছে, তাহলে সেটা আমরা কী করে পাবো সেটা নিয়ে কিন্তু আজকে এই অধ্যায়ে বিশেষ করে পরম শূন্য তাপমাত্রা নিয়ে যত আলোচনা আছে সেগুলো আমি করব। তাহলে আমরা চার্লসের সূত্রটি কি জানি, সেই গাণিতিক যে এক্সপ্রেশনটা ছিল, গাণিতিক যে ব্যাখ্যাটা ছিল, সেখান থেকে আমরা বলি। তাহলে লেখো প্রথম, যে চার্লসের সূত্র থেকে জানি বা পাই, যা খুশি লিখতে পারো। তাহলে ভিটি ইজিক্যাল টু কী লিখবো? V0 1 + T/273। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এটা তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। না হলে আবার একবার ভিডিওগুলো দেখে নাও, দেখে নিলে তোমাদের কাছে এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর একদম মুখস্থ হয়ে যাবে। প্র্যাকটিস করো। তাহলে ভিটি ইজিক্যাল টু V0 1 + T/273। তাহলে ভিটিটা কি? মানে টি তাপমাত্রায় গ্যাসের আয়তন। যে তাপমাত্রা ধরো 25 ডিগ্রি ধরলে 25°C তাপমাত্রায় আয়তন, আবার যদি 30 ডিগ্রি ধরো আয়তন, এটা যদি -273 দেখো তার আয়তন। তাহলে এইখানেই আমি দেখতে চাইছি যে -273°C উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত হবে সেটা আমি দেখব। সেখান থেকে কিন্তু পরম শূন্য ধারণাটাই এসছে। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি বলি, তাহলে এইগুলো কি টার্মগুলো তোমাকে লিখে দিতে হবে। সেই টার্মগুলো তুমি না লিখলে কিন্তু এখানে ঠিকঠাক হবে না, যেগুলো কী হচ্ছে। তাহলে এখন আমি যেটা করতে চাইছি, তাহলে আমি ধরে নিলাম কি না, এই যে টিটাকে যদি -273°C বসাই, তখন আয়তনটা কী হবে দেখে নেব। তাহলে দেখা যাক। তাহলে ধরি কি না, টি ইজিক্যাল টু -273°C। তাহলে এইটা ঘটছে। তাহলে 273°C ধরলে তাহলে আয়তনটা কী হবে না, V -273°C। এইটা সমান হচ্ছে V0 1 +, তাহলে এখানে হচ্ছে -273 বসালাম, বাই কি না 273, এইটাকে আমি বসাচ্ছি, এইটা এত সিসি হয়ে যাবে। তাহলে এটা তুমি আয়তন হিসেবে যেহেতু দেখছো, তাহলে সেটা হচ্ছে সিসি, ml তুমি দিতে পারো বা লিটার দিতে পারো। তাহলে এখানে যদি আমি করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে V0। তাহলে V0 এটা 1 আর এটা কেটে গেল, তাহলে এটা মাইনাস আছে, তাহলে এটা -1 ইজিক্যাল টু কি এত সিসি। সমান আমি কি লিখতে পারি না, V0 এটা হচ্ছে -1, এটা তাহলে কী হলো ইন্টু 0, তাহলে সমান হচ্ছে 0, তাহলে 0 সিসি। ভেরি ইন্টারেস্টিং। তাহলে -273°C উষ্ণতায় আমরা দেখলাম কি কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে -273°C উষ্ণতায় যখন একটা গ্যাসকে নিয়ে যাব, তখন কিন্তু তার আয়তনটা কিন্তু শূন্য হয়ে যাবে। এই যে টেম্পারেচারটা -273°C টেম্পারেচারটাকে, এটাকে বলা হয় পরম তাপমাত্রা বা পরম উষ্ণতা বলা হয়, বা চরম উষ্ণতা বলা হয়। ইংরেজি থেকে কী বলে? অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে এটাকে আমরা বলবো কি না, অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে কখন অ্যাবসলিউট টেম্পারেচার বলছি, মানে যে, তাহলে এখান থেকে আমরা দেখো পরম তাপমাত্রার সংজ্ঞা আমি বার করতে পারি। তাহলে 2 নম্বর পয়েন্ট এখানে আমি বলতে পারি কি, তাহলে পরম তাপমাত্রার সংজ্ঞা কী হতে পারে? পরম তাপমাত্রার সংজ্ঞা তাহলে এখান থেকেই তো পাচ্ছি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যারা জানবে সেখান থেকেই তো করতে পারবে। তাহলে যে তাপমাত্রায়, কোন তাপমাত্রায় না, -273°C তাপমাত্রায়, তাহলে যখন গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে আমরা বলি পরম তাপমাত্রা। তাহলে দেখো, চার্লসের সূত্র থেকে কিন্তু পরম তাপমাত্রা কিন্তু এখানে ধারণা পাওয়া যায়। তাহলে চরম বা পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার যাই বলো না কেন, সেই তাপমাত্রা, যে তাপমাত্রাতে কত না -273°C তাপমাত্রায় যখন গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে, তখন সেই তাপমাত্রাটা বলা হয় পরম তাপমাত্রা। ঠিক আছে, তাহলে দেখো -273, আমরা 0°C তাপমাত্রা মানে কি, সেখানেই বরফ জমতে শুরু করে।
মানে জলের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে -200 মানে অনেক তাপমাত্রা কমাতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যার আগেই কিন্তু আমাদের গ্যাসটা তরলে পরিণত হবে, শূন্য হয়ে যাবে, আয়তনটা শূন্য হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আয়তনটা কিন্তু তখন আমরা দেখতে পাবো না, বাস্তবপক্ষে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে চার্লসের সূত্র থেকে পরম তাপমাত্রা কিন্তু ধারণা পাওয়া যাবে। এবারে বলছে পরম শূন্য উষ্ণতা, তাহলে মানটা কত হলো? তাহলে এখানে আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, তাহলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কী হলো না, 2 নম্বর পয়েন্ট তোমাদের কাছে একদম জানতে হবে, এগুলো লিখে রাখো। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরম শূন্য উষ্ণতা, তাহলে পরম শূন্য উষ্ণতা সংজ্ঞা, এইটাও কিন্তু তোমরা এখান থেকে শিখে গেলে কি না, পরম শূন্য উষ্ণতা কাকে বলে না, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে হয়ে গেল পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য, এবারে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান কত? এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান কত, মান কত? তাহলে মান কত হলো কি না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে 1 নম্বরের কোশ্চেন হলো পরম শূন্য উষ্ণতার মান। ঠিক আছে, এটাও ছোট কোশ্চেন, এই কোশ্চেনগুলি পরীক্ষায় আসবে, দেখবে যে মাধ্যমিকের কোশ্চেনগুলোকে আমি বেশি কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। এবারে যদি তোমাকে যদি ঠকানোর জন্য কোশ্চেনটা করা হয়, তাহলে ফারেনহাইট স্কেলে, এটা তো সেন্টিগ্রেড স্কেলের মান, এই ফারেনহাইট স্কেলে তোমার মানটা কত হবে? তাহলে ফারেনহাইট স্কেলে হচ্ছে 459, তাহলে লেখো ফারেনহাইট স্কেলে মান, পরম শূন্য উষ্ণতার মান কত হবে না, এইটা হচ্ছে কত না 459.4 ডিগ্রি ফারেনহাইট। মাইনাস, কিন্তু এখানে মাইনাস আছে, এটাও কিন্তু মাইনাস। তোমরা এটা কিন্তু বের করতে পারবে কীভাবে না, একটা সূত্র আছে C/5 = m-32/9, এইটা দিয়ে তোমরা চেষ্টা করে দেখবে, এটা করলে আমার ভিডিওটা বেড়ে যাবে, তার জন্য আমি এটা করছি না। তাহলে C/5 m-32/9, এই সূত্র দিয়ে তোমরা, সি মানে সেন্টিগ্রেড স্কেলে আর এ হচ্ছে ফারেনহাইট স্কেলে, তাহলে C/5 = m-32/9, এই সূত্রটা প্রয়োগ করে তোমরা বলো, যদি না করো আমাকে বলো, আমি পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি, খুব ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করছি, তোমাদের জন্য মাধ্যমিকের জন্য ভীষণভাবে প্রয়োজন হবে এগুলো। ঠিক আছে, এরপরে আমরা বলবো যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন, পরম শূন্য উষ্ণতা এটাকে পরম কেন বলছি? তাহলে 4 নম্বর পয়েন্ট আমি এটা মুছে দিলাম, দিয়ে এখানে বলছি ওপরেই লিখি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন। ঠিক আছে, তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরম শূন্য উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বা তাপমাত্রা উষ্ণতাকে পরম অ্যাবসলিউট পরম বলা হয় কেন? এই যে পরম কথাটা, চরম অ্যাবসলিউট, এই কথাটা কেন আমরা ব্যবহার করছি, এটাও কিন্তু একটা কারণ আছে। তাহলে অ্যাবসলিউট টেম্পারেচার বা অ্যাবসলিউট, এই পরম কথাটা মানে সর্বোচ্চ মান যেটা আমরা বলছি, সর্বনিম্ন মান যেটা পরম মান বলছি, সেই মানটাই কেন বলা হয়? বলছে এই বলছে পরম বলা হচ্ছে কেন, বলছে গ্যাসের প্রকৃতি পরিমাণ। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসের প্রকৃতি পরিমাণ, আর কি না প্রাথমিক, লিখতে শুরু করো, প্রাথমিক চাপ, আয়তনের উপর পরম মান নির্ভর করে না। তাহলে পরম মান নির্ভর করে না। ঠিক আছে, তাহলে পরম মান নির্ভর করে না। তাহলে প্রথম পয়েন্টটা কী হলো না, গ্যাসের প্রকৃতি পরিমাণ, প্রাথমিক চাপ, আয়তনের উপর পরম মান কিন্তু নির্ভর করে না। তাহলে 1 নম্বর পয়েন্ট কেন পরম বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ও যে পরম শূন্য উষ্ণতায় নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে কী বলবো, 2 নম্বর, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তনটা কিন্তু শূন্য হয়ে যায়। আর কি
মহাবিশ্বে পরম শূন্য উষ্ণতার নিচের কোনো উষ্ণতা অস্তিত্ব কিন্তু নাই। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে মহাবিশ্বে পরম শূন্য তাপমাত্রা নিচে কোনো মহাবিশ্বে পরম শূন্য তাপমাত্রার নিচে উষ্ণতা সম্ভব নয়। মহাবিশ্বের পরম শূন্য তাপমাত্রার নিচে কোনো তাপমাত্রা সম্ভব নয়। তাহলে এই কারণগুলোর জন্য, এই 3টে কারণের জন্য কিন্তু পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। তাহলে এই 3টে কারণের জন্য পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয়। তো বাস্তবে দেখা যায় কি, তাহলে পরম শূন্য উষ্ণতা পৌঁছানোর আগেই কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায়। তো এটা কোনো উপস্থিত পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে এখানে আমরা করলাম কি, কত নম্বর পয়েন্ট করলাম? 4 নম্বর পয়েন্ট করলাম। এবারে 5 নম্বর পয়েন্টে আমরা যাব উষ্ণতা পরম স্কেল কাকে বলে, অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতার পরম স্কেল। তাহলে উষ্ণতার পরম স্কেল, তাহলে অ্যাবসলিউট টেম্পারেচার কে, অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল কীভাবে করা হয়? এখানে দেখো, আমি একটা ছবির সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ধরো আমি এরকম করে ধরছি, হ্যাঁ, দুটো থার্মোমিটারের কথা বলছি, দুটো থার্মোমিটার এরকম, ঠিক একইভাবে এই দিকেও একটা আঁকি। তাহলে এখানেও যদি আমি একটা আঁকি, তাহলে এরকম করে দুটো সিমিলার তোমাকে ধরতে হবে এখানে। তাহলে এইরকম করে দুটো আঁকলাম, ঠিক আছে? তাহলে এইরকম করে আঁকলাম। তাহলে এইখানে প্রথম আমি এখানে দিচ্ছি, একটা দাঁড়িয়ে দিলাম, এখানেও একটা দাঁড়িয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আমি করতে চাইছি যে এখানে বলছি কি, প্রথম বলছি এখানে এই যে এইটা আমরা প্রথম যদি এই জায়গাটা না দিয়ে আমি প্রথম থেকে স্টার্ট করি, এখানে হচ্ছে যদি এইটাকে বলা হয়, এই প্রথম যেটাকে আছে সেটাকে আমরা বলছি যদি না, এটা হচ্ছে কেলভিন স্কেল, এটা হচ্ছে কেলভিন, হ্যাঁ, আর এটা হচ্ছে সেন্টিগ্রেড, এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, আর এটা কেলভিন স্কেল, যদি আমি দুটো থার্মোমিটারের কথা ভাবছি, ঠিক আছে? তাহলে কেলভিনে হচ্ছে এখানে 0K, এখানে হচ্ছে 0K করলাম, আর এখানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে দেখো 0-র সঙ্গে এখানে -273, ঠিক আছে? এবারে যখন এইখানে আমি আরেকটা আঁকি, তাহলে এইখানে যদি আমি একটা আঁকি এরকম, এটা এরকম করে আঁকছি, তাহলে সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে এখানে ধরো আমি যদি বলি যে এখানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে কত হচ্ছে না 273K। আবার যদি এখানে 100 ডিগ্রি করি, এখানে যদি 100 করি, তাহলে এখানে কত হচ্ছে না 100 যদি করা হয়, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আর এখানে কত করব না, এখানে হচ্ছে 373K। তাহলে দেখো আমি একটা স্কেল করতে চাইছি, স্কেলটা কি কার সঙ্গে মিলিয়ে না, সেন্টিগ্রেডের সঙ্গে আরেকটা নতুন স্কেল আমি আনতে চাই, তার নাম হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল, বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এটা স্কেলটা করা হয়েছে, তার জন্য কেলভিন স্কেল, ঠিক আছে? তাহলে এই কেলভিন স্কেলে কোথায় কি না, কেলভিন স্কেলে যখন 0K, এখানে কিন্তু ডিগ্রি কথাটা ব্যবহার করবে না। ডিগ্রি ব্যবহার করা মানে এখানে তুমি 0 পাবে, কারণ কেলভিন স্কেলে ডিগ্রি কথাটা লেখা হয় না, কে অথবা অ্যাবসলিউটের এ লেখা হয়। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারো, কিন্তু কেলভিন স্কেলে কিন্তু ডিগ্রি কে এটা যদি লেখা হয় একদম পুরো 0 পাবে তুমি, তাহলে এখানে কিন্তু লেখা যাবে না। তাহলে আমি দেখছি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে প্রমাণ ধরেছি, এইটা ধরে একটা স্কেল বানাচ্ছি কি কেলভিন স্কেলে, তাকে 0 ধরছি। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে যদি প্রমাণ ধরা হয়, এটা কার সঙ্গে, কেলভিন স্কেলের সঙ্গে। এবার প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর যদি দেখা হয় সেন্টিগ্রেড স্কেলে, সিমিলারলি এখানে কী করবো, কেলভিন স্কেলে 1 ডিগ্রি করে করে বাড়িয়ে বাড়িয়ে দেবো। তার জন্য যে স্কেলটা তৈরি হবে তাকে বলা হয় কেলভিন স্কেল,
তাকে এটাকে পরম স্কেল বলবো, পরম শূন্য উষ্ণতা স্কেল বলবো। তাহলে উষ্ণতা পরম স্কেল আমরা বলতে কী চাইছি, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেটা আছে সেইটাকে স্ট্যান্ডার্ড ধরে, যে প্রমাণ ধরে প্রতি 1 ডিগ্রি অন্তর বাড়াবো, যেটা এখানেও কিন্তু এটাকে 0কে ধরেছি, 1 ডিগ্রি বাড়িয়ে বাড়িয়ে যে স্কেলটা তৈরি করা হয় তাকে বলা হয় উষ্ণতা পরম স্কেল। এই উষ্ণতা পরম স্কেল বিজ্ঞানী কেলভিন তৈরি করেছিলেন, তার জন্য এর নাম হয়েছে কিন্তু কেলভিন স্কেল। তাহলে এটা কি না, এটার সঙ্গে এটা মিল পাচ্ছি, এটার সঙ্গে এটা মিল পাচ্ছি, মানে এখানেও যে 1 ডিগ্রি করে বাড়ানো হয়েছে, এখানেও কিন্তু 1 ডিগ্রি করে বাড়ানো হয়েছে। এইটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে কাকে স্ট্যান্ডার্ড ধরেছি, এখানে সেন্টিগ্রেড স্কেলটাকে, আর কার সঙ্গে তুলনা করছি, কেলভিন স্কেল বানিয়েছি তার জন্য। তাহলে এখানে 1 ডিগ্রি করে বাড়ালো, এখানে -273টা প্রথম ধরা হয়েছে, আর এখানে কত 0কে এটা ধরা হয়েছে। এখানে যদি 0 হয় এখানে 273 কী হবে, এখানে 100 যদি হয় 373 কেলভিন হবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে উষ্ণতা পরম স্কেল। এইটা কেলভিন আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে কেলভিন স্কেল বলা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেলভিন স্কেলের সঙ্গে পরম শূন্য তাপমাত্রা বা পরম স্কেলের কী সম্পর্ক রয়েছে। তাহলে এবারে 6 নম্বর পয়েন্টে তোমরা চলে যাও। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক কী। কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক কী, তাহলে কত 6 নম্বর, কেলভিন স্কেল, কেলভিন স্কেলের সঙ্গে কার ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক। ঠিক আছে, ওইখান থেকে দেখবে আমরা দেখতে পাবো কি, এটি যদি বড় হাতের টি ধরা হয় তাহলে এখানে 273 প্লাস হচ্ছে ছোট হাতের টি। দিস ইজ দ্য রিলেশন, এটাই হচ্ছে সম্পর্ক, বড় হাতের টি এর সঙ্গে একটা ছোট হাতের টি এর সম্পর্ক। তাহলে বড় হাতের টিটা কি না, কেলভিন স্কেলের হচ্ছে তাপমাত্রা, পরম স্কেলের তাপমাত্রা, কেলভিন স্কেলের যেটা পরম স্কেল বলছি বা কেলভিন স্কেল বলবো, কেলভিন স্কেল। আর এইটাকে ছোট হাতের টিটা কি বলবো কি, সেন্টিগ্রেড স্কেল। ওকে, তাহলে বড় হাতের টি যেটা হচ্ছে পরম, সেখানে কিন্তু মনে রাখবে এখানে সবসময় আমরা কে দিয়ে প্রকাশ করব, নট ডিগ্রি কে, বা এ দিয়ে প্রকাশ করব অ্যাবসলিউট, নট ডিগ্রি এ, এটা মাথায় রেখো। আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ডিগ্রি সেন্টিগ্রেড বা এটা ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম করে বোঝানো হয়। তাহলে এইটা যদি তুমি জেনে যাও তাহলে তোমাকে এরকম কোশ্চেন করে দেবো, মাধ্যমিকের কোশ্চেন আছে কিন্তু কি না, বলছে তোমাকে সেন্টিগ্রেড স্কেলের মান বলে দিল, যে বললে যে পরম স্কেলের মান কত হবে সেটা, বা কেলভিন স্কেলের মান কত হবে সেটা তোমাকে জানতে চাইছে। তাহলে সেখানটা ট্রিক্স কীরকম সামলাবো দেখা যাক। তাহলে আমি বলছি যে তোমাকে বলল যে জলের হিমাঙ্ক কত, কেলভিন স্কেলের জলের হিমাঙ্ক, এটা দারুণ কোশ্চেন, যে জলের হিমাঙ্ক তোমাকে বলবে কেলভিন স্কেলের জলের মানে কত, হিমাঙ্ক কত। তাহলে আমরা জানি কি জলের হিমাঙ্ক মানে কি, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে, তাহলে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে। ঠিক আছে, তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে আমরা কেলভিন স্কেলে কত করব, তাহলে কেলভিন স্কেলে হচ্ছে টি = 273 প্লাস হচ্ছে 0 সমান কত হচ্ছে 273 কে, নট ডিগ্রি কে। হিমাঙ্কর মান তোমাকে জিজ্ঞেস করবে, এটাই তো ট্রিক্স, এগুলো কোশ্চেনগুলো তোমাকে দেবে। এবারে বলবে জলের স্ফুটনাঙ্ক কত, আমরা জানি কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রিতে ফোটে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ফোটে তাহলে আমরা কি 100 সঙ্গে যোগ করে দেবো শুধু 273 সঙ্গে, তাহলে দেখা গেল। তাহলে এইটা টি সমান কী বলবো, 273 প্লাস কত না 100, এইটা = 373 কেলভিন। বারবার বলছি কেলভিনের জায়গায় ডিগ্রি বসে না, তাহলে কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে দেখো এই কোশ্চেনটাই পরীক্ষাতে আসে যে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে যদি হয় তাহলে কেলভিন স্কেলে তার মান কত, এটা তাহলে মানটা জানতে পারলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি তোমাকে এরকম বলে কি না, বলবে যে ধরো 57 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন স্কেলের মান কত, 57 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে কেলভিন, তাহলে এটা টি মানে কত 273 প্লাস হচ্ছে 57 ডিগ্রি, তাহলে এটা যোগ করে দাও, 7 আর 3 10, আর এটা কত 7 আর 5 12 আর 13, আর এটা কত 330 কেলভিন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা কেলভিন স্কেলে আমরা কিন্তু মানটা বার করতে পারি।
তোমাদের মাধ্যমিকের জন্য আরেকটা কোশ্চেন আমার মনে পড়েছে। সেই কোশ্চেনটা বলছে যে 300 ডিগ্রি বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কে এর মধ্যে কোনটি বড়? 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কে এর মধ্যে কোনটি বড়? এরকম কোশ্চেন তোমাকে দিতেই পারে। তাহলে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কে এর মধ্যে কোনটি বড়? এখানে তোমাকে কোশ্চেন দিল কোনটি বড়, কোন তাপমাত্রা বড়। তাহলে এটা একটা দারুণ কোশ্চেন, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পড়েছে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা বড় হাতে টি বার করি, তাহলে 273 প্লাস হচ্ছে 30, তাহলে কত হলো? 303 এত কেলভিন। তাহলে দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে 303 কেলভিন, আর 300 কেলভিন তো দিয়ে দিয়েছে, তাহলে কোনটা বড় হলো? এই কোশ্চেনটাই পরীক্ষায় করে। তাহলে এখানে বলবে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা কেলভিনে যখন রূপান্তরিত করলাম 303 হলো, তাহলে এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? দিস ইজ দ্য গ্রেটার দ্যান 30 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দ্যান 300 কেলভিন। এই কোশ্চেনটাই মাধ্যমিকের কোশ্চেনে আসে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্র কীভাবে ব্যাখ্যা করব? পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্র কীভাবে ব্যাখ্যা করব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। খুব ছোট্ট করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। দেখো যে পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্র, এটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। তোমরা দেখো পরম শূন্য উষ্ণতা থেকে এটা হচ্ছে সাধারণ পয়েন্ট, পরম শূন্য উষ্ণতা থেকে লেখো তোমরা থেকে চার্লসের সূত্র। খুব ছোট্ট করে করছি, দেখো খুব সুন্দর। আমরা প্রথমেই চার্লসের সূত্রটা কি সেটা তোমরা জেনে গেছি। তাহলে চার্লসের সূত্রটা বলি। তাহলে প্রথমে লেখো চার্লসের সূত্র থেকে জানি, সূত্র থেকে পাই, এটা লিখতে পারো চার্লসের সূত্র থেকে পাই। চার্লসের সূত্র থেকে কি পাচ্ছি না, ভিটি ইজ ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। এটা কিন্তু চার্লসের সূত্র থেকে আমরা জানি। কত সহজ ডেরিভেশন, চিন্তা করো। তাহলে এইগুলো কি? ভিটিটা হচ্ছে টি তাপমাত্রায় হচ্ছে আয়তন, এটা বারবার বলছি আমি। আর V0 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর 1/273 এটাকে আমরা কি বলেছিলাম? এইটাকে আমি আরেকটা জিনিস 1/273 বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইটাকে এটা এই সময় বলে দিই, 1/273 যেটা আমরা চার্লসের সূত্রে পড়েছি, এটাকে বলা হয় কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে 1/273 অংশ যেটা আছে সেটাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখা যাক, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 2/273। এইটা থেকে আমরা কী করে চার্লসের সূত্রটা আসতে পারি? চার্লসের সূত্রে আরেকটা পরম শূন্য উষ্ণতা আছে বলছে, পরম শূন্য উষ্ণতা থেকে চার্লসের সূত্রটা কী করে পাবো? ঠিক আছে, তাহলে এখানে দেখো কী করছো, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু, তাহলে V0 আমরা কি করছি না 273 প্লাস হচ্ছে টি ডিভাইডেড বাই হচ্ছে 273। 273 ডিভাইডেড বাই কী করেছি? কিছুই নয়, এটা হচ্ছে 273 দিয়ে যোগ করে টি দিয়ে এটা ভাগ করেছি। ঠিক আছে, এবারে দেখো আমাদের জানা আছে কি না, আমরা জানি কি আগেই শিখলাম, বড় হাতের টি ইজ ইকুয়াল টু কি? বড় হাতের টি ইজ ইকুয়াল টু 273 প্লাস হচ্ছে ছোট হাতের টি। আমরা এটা কিন্তু জেনেছি, আমরা এই একটু আগেই জানলাম। তাহলে দেখো 273 প্লাস টি, তাহলে আমরা কি বলবো? টি মানে কি? পরম তাপমাত্রা। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু V0, এটা V0। আর উপরটা দেখো এই জায়গাটা দাঁড়িয়ে গেল কি? বড় হাতের টি বাই 273। খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে 273 প্লাস হচ্ছে টি, তাহলে 273 প্লাস হচ্ছে টি যদি করা হয়, তাহলে এটা হলো বড় হাতের টি। কারণ এই টিটা আমি কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে পরম তাপমাত্রা। এই টিটা কি না পরম স্কেলের তাপমাত্রা, পরম স্কেলের তাপমাত্রা, পরম স্কেলের তাপমাত্রা। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন, সেটা তো ফিক্সড কোয়ান্টিটি, একটা ফিক্সড মানে ওটা নির্দিষ্ট আছে, স্থির হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা
যে এখানে যদি বলি তাহলে এতে ভি, এটা আমি টি না লিখে একদম ভি টি যদি আমি ভি করলাম, আর আমি এটা লিখছি না, তাহলে ভি ইজ ইকাল টু V0 ইন্টু টি বাই 273, এটা যেটা লিখেছ এইটাকে আমি অন্যভাবে লিখি, তাহলে ভি ইজ ইকাল টু টিটা আমি বাইরে বাইরে করে দিলাম, এবারে কী করলাম V0 বাই 273। দেখো V0 বাই 273 এটা কিন্তু একটা ফিক্সড কোয়ান্টিটি, কারণ 273 তো একটা ধ্রুবক রাশি, আবার V0 প্রাথমিক যে আয়তনটা ছিল V0 অবস্থায় যে সেটা ছিল সেটা কিন্তু ফিক্সড, তাহলে এটাকে আমরা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে ধ্রুবক ধরে আমি কী করতে পারি, তাহলে এখানে বলতে পারি ভি প্রপোর্শনাল টি, এটা ভি প্রপোর্শনাল টি। প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক, তাহলে ভি এর সঙ্গে তাপমাত্রাটা দেখো সমানুপাতিক সূত্র পেলাম কি না, এখানে লেখো যখন V0 বাই 273 ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে পেয়েছি দেখো চার্লসের সূত্র আর একটা রূপ পেয়ে গেলাম কি না, আয়তনটা তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক কথাটা মানে কি, তাপমাত্রা বাড়লে আয়তন কিন্তু বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কিন্তু কমবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আরেকটা রূপ পেলাম কি, এটা আমার পরবর্তীকালে কাজে লাগবে কখন না, গ্যাসের যখন আমি সূত্রটা আদর্শ গ্যাসের সমীকরণ যখন ডেরিভেশন করব তখন কিন্তু এটা আমার কাজে লাগবে। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম যে পরম উষ্ণতার রেসপেক্টে যদি আমি বলি যে চার্লসের সূত্রটাকে বিবৃত করো, তাহলে কি বলবো স্থির চাপে। তাহলে এখানে পয়েন্ট আসছে কি যে তাহলে চার্লসের সূত্র পেয়ে গেছি কি না পরম উষ্ণতার সাপেক্ষে, তাহলে এখানে আমাকে বলতে পারে যে চার্লসের পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটা ব্যাখ্যা করো যদি বা সংজ্ঞা করো, তাহলে আমরা বলবো কি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের একদম মুখস্থ করে নাও, গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। কোথা থেকে পেলাম, এখান থেকে পেয়েছি, তাহলে অতএব ভি প্রপোর্শনাল টু টি, এটা হচ্ছে এখান থেকে পেলাম। এইটাও সূত্রটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ভি প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক টি, তার মানে কি তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে, উল্টো করে বলো আয়তন কমালে তাপমাত্রা কমবে, আয়তন বাড়ালে তাপমাত্রা বাড়বে, সমানুপাতিক। এটা একটা দারুণ সূত্র পেলাম আমরা, এই সূত্রটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানেও একটা জিনিস জানতে পারলাম যে পরম তাপমাত্রার সঙ্গে এটা একটা সম্পর্ক আমরা পেলাম। আর কি হতে পারে না, এখানে দেখো এই যে সূত্রটা আমি পেলাম এইখান থেকে ধরো আরেকটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন করার জন্য, ম্যাথামেটিক্স বা গাণিতিক সমস্যার সমাধানের জন্য, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এখানে আমরা বলতে পারি ভি ইজ ইকাল টু কে ইন্টু টি, কেটি, তাহলে ভি বাই টি ইজ ইকাল টু কে। কে মানে কি না, কে ইজ ইকাল টু লেখো সমানুপাতিক ধ্রুবক, কেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক, তোমরা সমানুপাতিক পড়েছো, সেই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে। ঠিক আছে, এবারে যদি বলা হয় যে কোনো গ্যাসের প্রাথমিক অবস্থায়, ধরো প্রাথমিক অবস্থা আমি এখানে বললাম যে এটা হচ্ছে V1 আর হচ্ছে T1, ভলিউম মানে আয়তন হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক এরকম বললাম। এইখান থেকে কিন্তু আমরা একটা অন্তিম অবস্থায় গেলাম, হ্যাঁ, মানে গ্যাসের চাপ আয়তন, চাপটাকে স্থির রাখতে হবে, এটা কিন্তু ব্যাপার, চাপ আর ভরটাকে স্থির রাখতে হবে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। আর এখানে কি লিখব, আচ্ছা অন্তিম অবস্থা, এটা হচ্ছে V2 আর হচ্ছে কমা দিয়ে লেখো T2, তাহলে V1 T1 আর V2 T2। এখানে মাথায় রাখতে হবে যখন প্রাথমিক অবস্থায় একটা সিলিন্ডারে গ্যাস আছে, সেটা মানে আয়তন বলে দিলাম V1 আর একটা T1, এবারে সেইটাকে যদি চাপটাকে স্থির আর ভরটা নির্দিষ্ট, ভর যদি নির্দিষ্ট হয় তখন আয়তনটাকে যদি আমি V2 করে বলি, অন্তিম অবস্থা V2 মানে আয়তন বেড়ে গেছে বা কমে গেছে যা হচ্ছে, তাপমাত্রা বেড়ে গেছে বা কমে গেছে যা হয়েছে, তাহলে প্রাথমিক অবস্থা তাহলে V1 T1 করেছি, আর অন্তিম অবস্থায় কী করেছি V2 T2 করেছি। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী
কী হলো না, এখানে আমি বলতে পারি V1/T1 = K, এটা 1 নম্বর সমীকরণ। আর এখানে বলতে পারি কি V2/T2 = K, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এদিকেও K এদিকেও K যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবো কি 1 আর 2 সমীকরণ থেকে পাই, 1 ও 2 সমীকরণ থেকে পাই। কী পেলাম তাহলে V1/T1 = V2/ এটা হচ্ছে T2। দেখো সূত্রটা বুঝতে পারলে কিনা। তাহলে যে সূত্রটা আমাদের দাঁড়ালো, এই সূত্রটা কি না, সূত্রটা দাঁড়ালো যে অঙ্ক করার জন্য এটা কাজে লাগবে। তাহলে এখানে আমরা পেলাম কি, তাহলে এখানে আমি হচ্ছি V1/T1 = V2/T2, এটাকে বক্স করে রাখা। তাহলে পরম শূন্য উষ্ণতার রেসপেক্টে যদি আমার কি না আয়তনটাকে যদি ক্যালকুলেশন করতে হয়, আয়তনটাকে যদি জানতে হয়, তাহলে আমাকে V1/T1 V2/T2, তাহলে T1 যেটা বড় হাতের লিখছি সেটাকে বলে পরম তাপমাত্রা, আর যেটা ছোটো হাতের লিখছি এটা সেন্টিগ্রেড। তোমার কিন্তু এখানে অঙ্ক দেবে কি না 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দেবে অঙ্কটায়, কিন্তু এই অঙ্কগুলো পরে করব আমরা। তখন এই সেন্টিগ্রেড থেকে বড় হাতের টি মানে 273 যোগ করে কিন্তু আনতে হবে, তবেই তুমি কিন্তু এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা পেলাম কি না একটা সম্পর্ক পেলাম, যে সম্পর্কটা দিয়ে অঙ্ক করতে হবে। তো সেই অঙ্ক কিন্তু আমরা হয়তো পরের ভিডিওতে করব। তাহলে এখানে আমরা দেখলাম V1/T1 = V2/T2। ঠিক আছে, একটা যদি অঙ্ক আমি করি তাহলে তুমি বুঝতে পারবে যে একটা অঙ্ক আমি করে দিই, জাস্ট একটাই অঙ্ক করবো আজকে। হয়তো যে স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ধরো স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আচ্ছা ম্যাথ করছে কি স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত না, গ্যাসের আয়তন হচ্ছে 300 সিসি। গ্যাসের আয়তন হচ্ছে 300, এটা 1 নম্বর করলাম 300 সিসি। তাহলে স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন হচ্ছে 300 সিসি। 52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের কত হবে, 52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাকে কী করতে হবে, স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দিয়েছে, গ্যাসের আয়তন হচ্ছে 300 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে না, এখানে দেখো ওই যে সূত্রটা বলেছে V1/T1 = V2/T2, এইটা কিন্তু তোমাকে কাজে লাগতে হবে। চাপ স্থির, তার মানে চার্লসের সূত্র। V1 কত না, V1 বলে দিয়েছে তোমাকে 300 সিসি। T1 কত, দেখো এই যে অঙ্কটা করতে হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার মানে 273 প্লাস হচ্ছে 27, তাহলে এখানে কত হলো, এটা 27 যোগ করলে কত হচ্ছে না 300, তাই না, 300 হচ্ছে, হ্যাঁ 300 কেলভিন, নট ডিগ্রি কেলভিন। আর কি বলে দিয়েছে না 52 ডিগ্রি, মানে T2টা বলে দিয়েছে কত না 273 প্লাস হচ্ছে 52 সমান, এটা করলে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 5, এটা 7 5 12 2 1 3, এত কেলভিন, তাহলে 325 কেলভিন। তাহলে আমার কি বার করতে হবে কি না, এখানে V2টা বার করতে হবে, V2 = কত। ঠিক আছে, তাহলে আমি এই সূত্রে বসাচ্ছি। দেখো V1 এর মান হচ্ছে 300, T1 এর মান হচ্ছে 300, V2 এর মান কত এটা আমার চাই, V1 কত বলে T2 বলেছে 325, অতএব V2 দেখো 300 কেটে গেল, তাহলে 1, তাহলে V2 = তাহলে 1 এর সঙ্গে গুণ করে দাও 325 সিসি, এইটাই হচ্ছে উত্তর। তাহলে মানে অন্তিম ভলিউম, মানে তাহলে উত্তর কী লিখবে না 52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন করা হবে না 325 সিসি হবে। তাহলে এটা একটা অঙ্ক হয়ে গেল। এইরকম ধরনের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। আমি হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিওতে ধরো চার্লসের সূত্র আর বয়েলের সূত্র সমন্বয় করবো, সেখানে অঙ্ক করতে হবে। আর কি না পরের ভিডিওতে আমরা করবো যেটা, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আজকে এই পর্যন্ত।